ওকে, এখানে আমার সিএসএস ক্লাস বলে আসছে। আমি চাইছি এই যে সিএসএস ক্লাসটা এসছে, এই সিএসএস ক্লাসটা, এক মিনিট দাঁড়াও তো। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যে সিএসএস ক্লাস লেখাটা এসছে, আমি এটাকে চাইছি চেঞ্জ করতে। তো চেঞ্জ করতে মানে কিভাবে চেঞ্জ হবে? এর ধর কালার চেঞ্জ হবে, ফন্ট সাইজ চেঞ্জ হবে, ফন্টটা যেরকমভাবে লেখা আছে ফন্ট এটা চেঞ্জ হবে। তাহলে কিছু কিছু চেঞ্জেস করার জন্য আমার প্রত্যেকটা চেঞ্জেসের জন্য একটা একটা করে আমাকে প্রপার্টিসকে ধরতে হবে এবং তার ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে। এই কাজটা করে হচ্ছে সিএসএস। বোঝা গেছে? হ্যাঁ স্যার। নবদ্বীপের কি হলো? এই ছেলেগুলো না আজকে পাগল করে দেবে আমাকে। আচ্ছা, তাহলে এইবার আমরা যখন সিএসএস লিখছি, সিএসএস কিভাবে লিখব? তার আগে দেখ এখানে ইন্ট্রোডাকশন টু সিএসএস বলছে ডেফিনেশন অফ সিএসএস। এখানে দেয়া আছে ডেফিনেশন স্ট্যান্ডস ফর ক্যাসকেডিং স্টাইল শিট। সো হোয়াই ইট ইজ কল্ড দ্য ক্যাসকেডিং স্টাইল শিট? হোয়াট ডু ইউ মিন বাই ক্যাসকেড? ক্যাসকেডিং স্টাইল শিট কেন বলে? শুধু স্টাইল শিট বললেই তো হয়, তাহলে এখানে ক্যাসকেডিং স্টাইল শিট কেন বলে? এনি আইডিয়া? না স্যার। আমরা যখন সিএসএস ইউজ করছি তখন সিএসএস এর একটা ফিচার আছে। ফিচারটা হচ্ছে, ধর তুই কোনোভাবে একই প্রপার্টি, কোনো একটা এলিমেন্টের একই প্রপার্টিকে তুই বারবার ডিক্লেয়ার করছিস, মাল্টিপল টাইম ডিক্লেয়ার করেছিস, বাট ভ্যালুগুলো ডিফারেন্ট। তো তখন কি হবে, একদম এন্ডে যে ভ্যালুটা তুই দিবি সেই ভ্যালুটা অ্যাকসেপ্ট করবে, বাকি আগের ভ্যালুগুলো ওভাররাইট হয়ে যাবে। ওকে, সো ক্যাসকেড মিন্স হচ্ছে ওয়াটারফল। ওয়াটারফল মিন্স, দেখ আমরা ওয়াটারফল যখন দেখতে যাই, আমরা ওয়াটারফলে যে জলটা আগে পড়ে গেছে সেটা কিন্তু দেখা যায় না, সেটা বেরিয়ে যায়। অর্থাৎ প্রিভিয়াসটাকে কারেন্ট যেটা এলিমেন্ট আছে সেইটা দিয়ে, বা কারেন্ট যে ভ্যালুটা আছে সেটা দিয়ে রিপ্লেস করা হচ্ছে। এই যে ফিচারটা, এই ফিচারটাকে বলা হয় ক্যাসকেডিং ফিচার। আর এই ক্যাসকেডিং ফিচারের জন্যেই সিএসএস দিয়ে আমাদের রেসপন্সিভ করা সম্ভব। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার আমরা যখন সিএসএস লিখবো, সিএসএস লেখা হয় কিভাবে, নিচটা তো আমি বলে দিয়েছি। তোর বিভিন্ন স্টাইল করতে লাগে। এবার হচ্ছে সিএসএসটা আমরা লিখবো কিভাবে। সিএসএস লেখা হয়, এইটা হচ্ছে সিনট্যাক্স। অর্থাৎ যে কোনো সিএসএস যখন লিখি আমরা, সিএসএস লেখার সিনট্যাক্স হচ্ছে, এখানে একটা এলিমেন্ট থাকবে, তারপর এখানে ব্র্যাকেট থাকবে, এখানে প্রপার্টি, আর এখানে হচ্ছে ভ্যালু। এইটা হচ্ছে সিএসএস লেখার মেন সিনট্যাক্স। এইবার এই যে এলিমেন্ট বলি, এই এলিমেন্টটা কোনটা, না যে ট্যাগটার ওপর আমি এই প্রপার্টিটাকে অ্যাপ্লাই করব, বা যে ট্যাগের এই প্রপার্টিটা চেঞ্জ করব, আমি সেইটার জন্য করব। তাহলে আমরা এই জন্য কি বললাম, ওখানে আমি যে কালারটা চেঞ্জ করব। তাহলে কালারটা যদি চেঞ্জ করতে যাই আমাকে সিএসএস লিখতে গেলে ফার্স্ট আগে এলিমেন্ট লিখতে হবে। তো এলিমেন্ট হচ্ছে এখানে H1, প্রপার্টি হচ্ছে কালার, আর ভ্যালু হচ্ছে রেড।
এইটা হচ্ছে সিএসএস। ঠিক আছে, এইটা হচ্ছে সিএসএস এর বেসিক সিনট্যাক্স। বুঝে গেল? এবার হচ্ছে আমি সিএসএসটাকে ইউটিলাইজ কিভাবে করব। আমি সিনট্যাক্স তো বুঝলাম, এবার আমি ইউটিলাইজ করব কিভাবে। আমি এখন সিলেক্টরে আসছি না, সিলেক্টর এখন বললে তোরা বুঝতে পারবি না সিলেক্টর কি। আমি তার আগে সিলেক্টরে ঢোকার আগে বলে দিই, ইউটিলাইজের আগে বলে দিই যে টাইপ অফ সিএসএস। সিএসএস বেসিক্যালি তিন রকমের হয়, 3 টাইপস অফ সিএসএস অ্যাভেলেবল। একটাকে বলা হয় ইনলাইন। ইনলাইন হচ্ছে যেটা আমরা ডাইরেক্ট ট্যাগের মধ্যে লিখছি। এখানে লিখছি আমরা স্টাইল, স্টাইলের মধ্যে লিখছি ধর কালার রেড। এই সিএসএসটাকে বলা হয় ইনলাইন সিএসএস, অর্থাৎ আমরা ডাইরেক্ট ট্যাগে লিখছি। বাট এটার ইউটিলাইজেশন ঠিক আছে, এখানে তোর সিএসএস কাজ করবে। দেখ তুই এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। বাট ধর এটা ডিসঅ্যাডভান্টেজ কি ইনলাইন সিএসএস এর। ধর আমার এখানে একটা প্যারাগ্রাফ আছে, এখানে আমার একটা প্যারাগ্রাফ আছে, আমি সেই প্যারাগ্রাফে স্টাইলটা দিয়ে রেখেছি স্টাইল রেড। এটা আমার, তো এখানে প্যারাগ্রাফটা রেড কালার দেখাচ্ছে। এরকমভাবে আমার মাল্টিপল প্যারাগ্রাফ আছে। আর প্রবলেমটা হচ্ছে একই স্টাইল প্রত্যেকটা প্যারাগ্রাফই আমার দেখতে সেম, তাহলে সেম স্টাইল প্রত্যেকটা জায়গায় কন্টিনিউ হবে, তাহলে প্রত্যেকটা জায়গায় আমার স্টাইল কালার রেড করে এইভাবে লিখতে লিখতে যেতে হবে। যদি কোনো দিন এটার কালার চেঞ্জ করতে বলা হয় তাহলে আমাকে আবার প্রত্যেকটা ধরে ধরে আমাকে কালার চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে কিছু লিমিটেড যদি কন্টেন্ট হয় তাহলে জিনিসটা ম্যানেজেবল। বাট যখন একটা বড় কন্টেন্ট হচ্ছে যেখানে হান্ড্রেডস অফ এরকম এলিমেন্ট আছে, প্রচুর 100-র বেশি এলিমেন্ট পড়ছে, সেখানে গিয়ে কিন্তু এইভাবে ম্যানেজ করা সম্ভব নয়। এই জায়গাটা থেকে বেরোনোর জন্য যেটা এসেছিল সেটাকে বলা হয় এমবেডেড সিএসএস। তাহলে ফার্স্ট হচ্ছে ইনলাইন, নেক্সট আসছে এমবেডেড সিএসএস। এমবেডেড সিএসএসটা কি? এমবেড, ও বাবরে, বিরক্তিকর, স্যার দরজাটা দিয়ে দাও, বিরক্তিকর পুরো। বল। স্যার হ্যাঁ, তো বলছি কারেন্ট নেই আর এমনিতে ইউপিএস এ কিছুক্ষণ চার্জ ছিল বলে যেন মেসেজ বুঝতে পারছি পেয়েছি, না, বল। মোবাইলেও নেটওয়ার্ক নেই। বলছি মোবাইলেও নেটওয়ার্ক ছিল না, তো আমি একটা দাদার কাছ থেকে ওয়াইফাই নিয়ে চালাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এখনো আসেনি কারেন্ট। ওকে। দেখ আপাতত আজকেরটা মোটামুটি দেখলেই আশা করি তোর হয়ে যাবে, অসুবিধা হবে না, ঠিক আছে। ওকে, এবার দেখ। ওকে। তো বেসিক্যালি আমাদের ইনলাইন হচ্ছে এটা। বাট আমাকে যদি আমি ধর এরকম চাইছি যে আমার মাল্টিপল জায়গায় আমি স্টাইলটা ইউজ করছি, বাট আমি যখন চেঞ্জ করব আমাকে বারবার চেঞ্জ করার থেকে এক জায়গায় যদি চেঞ্জ করি তাহলে জিনিসটা পুরোটাতে এফেক্ট করুক, তাহলে আমাকে খাটতে হবে কম। তো সেই জন্যে স্টাইলটাকে, এই প্রবলেমটা থেকে বেরোনোর জন্য যেটা আসা সেটা হচ্ছে এমবেডেড সিএসএস। এমবেডেড সিএসএস এর ক্ষেত্রে কি, এইখানে হেডের মধ্যে লেখা হয় স্টাইল। এইবার এই স্টাইলের মধ্যে যখন লিখবো কোনো একটা সিএস, ধর আমার এই স্টাইলটাই আমি সব কটাতে অ্যাপ্লাই করব, কালার ব্লু, তো আমি এটাকে এখান থেকে নিয়ে এমবেডেডে ফেলে দিলাম। বাট এটা আমার প্রপার্টি আর ভ্যালুটা ফেলাম, আমাকে তো এলিমেন্টটাকে চুজ করতে হবে যে কোন এলিমেন্টের সঙ্গে কাজ করতে হবে। তো সেই জন্য এমবেডেড সিএসএস আমরা যখন লিখব ফার্স্ট আমরা যেটা লিখি সেটা হচ্ছে সিলেক্টর বা এলিমেন্ট, যেটা আমি ওখানে লিখেছিলাম ওটাকে বলা হয় সিলেক্টর। সিলেক্টর বেসিক্যালি তিন রকমের আমরা দেখতে পাই সিএসএস সিলেক্টর।
তিন রকমের দেখা যায়। গ্রুপ সিলেক্টরটা বাদ দিয়ে, ঠিক আছে, একটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, একটা হচ্ছে ক্লাস সিলেক্টর, একটা হচ্ছে আইডি সিলেক্টর। এলিমেন্ট সিলেক্টর কোনটা? যখন আমি একটা এলিমেন্টকে ডাইরেক্ট এখানে স্টাইলিং করছি, ধর পি, আমি পি কে ডাইরেক্ট এখানে স্টাইল করে দিলাম, তার জন্য আমি পিটা লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম, তার ভেতরে আমি যে স্টাইলটা পিতে অ্যাপ্লাই করতে চাইছি সেটা ফেললাম। দেখ প্রত্যেকটা প্যারাগ্রাফ দেখ ব্লু হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে, এটাকে বলা হয় এলিমেন্ট সিলেক্টর। স্যার বলছিলাম যেটা টু এর পরে সেকেন্ড ব্র্যাকেট দিলেন, দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট এন্টার মেরে সেকেন্ড লাইন করে দিলেন, ওটা যদি একই লাইনে থাকে অসুবিধা হবে? না, এটা কাজের সুবিধার জন্য করা, ঠিক আছে, এটা জাস্ট কাজের সুবিধার জন্য করা, কোনো অসুবিধা হবে না ওতে। বাট তোকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তুই যে প্রপার্টিগুলো অ্যাড করবি সেগুলো ওই সেকেন্ড ব্র্যাকেটে যে ওপেন আর ক্লোজ আছে তার মধ্যে থাকবে। আগে যদি আমি ক্লোজ করে দিই তাহলে কিন্তু প্রপার্টিটা আর অ্যাপ্লিকেবল হলো না, ঠিক আছে। এইবারেতে আমার আসছে, ধর এইবার আমাকে কেউ বললো আমার প্রত্যেকটা পি এর কালার ব্লু, ঠিক আছে, বাট আমি একটা কি দুটো পি এর কালার চেঞ্জ করতে চাইছি, চেঞ্জ করে ধর আমি ব্ল্যাক করব বা গ্রিন করব, বাকি সব কটা প্যারাগ্রাফ সেমই থাকবে, আমার এখানে হাজার একটা প্যারাগ্রাফ থাকুক না, তাতে আমার কোনো অসুবিধা নেই। বাট আমি চাইছি পার্টিকুলার দুটো প্যারাগ্রাফকে আমি কালারটা চেঞ্জ করব, সেকেন্ড আর থার্ড প্যারাগ্রাফের ধর আমি কালার চেঞ্জ করব, তাহলে কিভাবে করবি? আইডি দিয়ে স্যার। না, আইডি দিয়ে না। আইডি হচ্ছে একবার ইউজ হয় আমার, সেক্ষেত্রে অপশান হচ্ছে দুটো, একটা হচ্ছে আইডি সিলেক্টর, একটা হচ্ছে ক্লাস সিলেক্টর। যেটা আইডি সিলেক্টরে দেবো, সেই আইডি সিলেক্টর ইউজ করলে সেই আইডিটাকে আমি একটা পেজে একবারই ইউজ করতে পারবো, মাল্টিপল টাইম ইউজ করতে পারবো না। বুঝতে পেরেছি স্যার। সেক্ষেত্রে ওই আইডি সিলেক্টর দিলে আমার আইডিটা পেজে একবারই ইউজ হবে, বারবার ইউজ হবে না, ঠিক তাহলে তো আছে। স্যার ক্লাস ইউজ করা যেতে পারে। তাহলে ক্লাস ইউজ করতে হবে। অল্টারনেট হচ্ছে ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর আর আইডি সিলেক্টরের মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে আইডি সিলেক্টর হতে গেলে তোকে পেজে একবার ইউজ করতে পারবি, আর সেই প্রপার্টিগুলোকেই যদি আমি ক্লাস সিলেক্টরের সঙ্গে অ্যাসাইন করি তাহলে আমি সেইটাকে বারবার ইউজ করতে পারবো, এটাই হচ্ছে ডিফারেন্স। স্যার বলছিলাম এলিমেন্টের মধ্যে আমি আর ইনলাইন সিএসএস করতে পারবো না? এলএমএস এর মধ্যে ইনলাইন সিএসএস কেন করতে পারবি না? স্যার না, বলছি এলিমেন্টের মধ্যে যে পি এলিমেন্ট গুলো আছে ওর মধ্যে আমি আর ইনলাইন সিএসএস ব্যবহার করতে পারবো না? যখন স্টাইল লিখে দিচ্ছি ওপরে তারপরে কি ব্যবহার করতে পারবো দুটো তিনটে প্যারাগ্রাফের জন্য কালার চেঞ্জ করার ক্ষেত্রে? তুই কেন ইনলাইন করবি? তুই ইনলাইনটা করবি কেন? ইনলাইন পারপাসটাকে বন্ধ করার জন্যই তো এমবেডেড। ইনলাইনে যে প্রবলেমটা হচ্ছে আমি সেই প্রবলেমটা থেকে বেরিয়ে আসার জন্যই তো আমি এমবেডেড করছি। সাপোজ আমি ধরে নিলাম আমি ইনলাইনে পিতে কালার মারছি, তোর এখানে স্টাইল বলে লিখলাম, স্টাইল কালার ধর সাপোজ রেড, তো বাই ডিফল্ট ব্লু, এটা দেখাবে রেড হবে এটা। কিন্তু প্রবলেম হচ্ছে আমার তো এই চারটে পাঁচটা পি নিয়ে পুরো ওয়েব পেজটা নয়, আমার দুটো কি তিনটে তোর ট্যাগ নিয়ে বা চারটে পাঁচটা প্যারাগ্রাফ কি দুটো হেডিং নিয়ে তো আমার পুরো ওয়েব পেজটা নয়। ওয়েব পেজটা হচ্ছে অনেক বড়, সেখানে কন্টেন্ট প্রচুর, তো সেখানে প্যারাগ্রাফ হেডিং ট্যাগস এগুলো প্রচুর আসবে। তাহলে আমি যদি প্রত্যেকটাকে আলাদা করে করে ইনলাইন দিতে যাই তাহলে তো আমার টাইম তো মানে কোনোদিন শেষ হবে না, আর আনলিমিটেড হয়ে যাবে। সেই কারণে একটা এমন জায়গায় সিএসএস লেখো যে, এবং সেটার এমন একটা টেকনিক বের করো যাকে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারি, যে এক জায়গায় আমি সিএসএসটা লিখে রাখবো সেইটাকে টেনে টেনে প্রত্যেকটা জায়গায় ইউটিলাইজ হবে। এইটা হচ্ছে সিএসএস এর মেইন ফিচার।
এইবার এমবেডেড সিএসএস করার পেছনে এটাই হচ্ছে একমাত্র বড় কারণ। স্যার বলছি ইনলাইন সিএসএস স্টাইল একটা দিয়েছি, তো হুম। আমি ভাবলাম আরেকটা দেবো ব্যাকগ্রাউন্ড কালার ফালার, তাহলে কি সেইটা নেবে না দুটোই নেবে? না, ইনলাইনে দিয়েছিস একটা, ইনলাইনে কি দিয়ে রেখেছিস? আমি ধরলাম প্রথমে কালার দিয়েছি, তারপরে আরেকটা যোগ করব ব্যাকগ্রাউন্ড কালার বা ফন্ট সাইজ আরেকটা যোগ করব হ্যাঁ, ভাবলাম। তো তাহলে দুটোই কি নেবে। দুটোই নেবে? হ্যাঁ, আচ্ছা। প্রপার্টি তো আলাদা হয়ে যাচ্ছে, প্রপার্টি তো আলাদা, তবে স্টাইল বলে আর দিতে পারবি না, এইখানে করতে হবে তখন তবে এই স্টাইল ট্যাগ, এই আচ্ছা আচ্ছা, স্টাইল তোর ইয়ে একটাই থাকবে। মানে কমা দিয়ে পরপর লিখে যেতে হবে। হ্যাঁ, কমা দিয়ে পরপর লিখতে থাকবি, সেমিকোলন দিয়ে, Semicolon সরি দিয়ে। সেমিকোলন দিয়ে, হুম, ঠিক আছে? হুম। তাহলে এটা গেল হচ্ছে আমার ইনলাইন সিএসএস। বাট আমি ইনলাইন সিএসএস এ কেন যাব, আজকে আমি তোকে একটা ডিজাইন দেখাচ্ছি, দাঁড়া। তোরা যেটা ভাবছিস, তোদেরকে আসল আউটপুটটা না দেখালে তুই বুঝতে পারবি না। দাঁড়া, 1 মিনিট, 1 মিনিট হোল্ড কর, দেখ এখানে দেখতে পাবি ডিফারেন্সটা কোথায় হয়। তো সবচেয়ে বেশি ইউজ হয় অন্য পেজে করে লিঙ্ক করে দেব। হ্যাঁ, বলছি স্যার সবচেয়ে বেশি ভালো মানে সিএসএস আলাদা পেজে লিখে এইচটিএমএল সেটা এর তো সাথে লিঙ্ক। আছেই, সেটা তো আসছি আমি, ইউটিলাইজেশনটাকে বুঝতে হবে আগে, তবে তুই বুঝতে পারবি যে আমি ইনলাইন ইউজ করব না এমবেডেড ইউজ করব না অন্য কিছু ইউজ করব, তবে বুঝতে পারবি। তার যতক্ষণ না তুই এর ইউটিলাইজেশন বুঝতে পারছিস, তার আগে বুঝতে পারবি না তুই কেন ইউজ করবি। দেখ, এই ধরনের ওয়েবসাইটগুলোতে যখন কাজ করবি, এই ধরনের ওয়েবসাইটে যখন কাজ করবি, তাহলে এই প্রত্যেকটা অ্যাঙ্কার দেখতে সেম, তো সেক্ষেত্রে তুই কি প্রত্যেকটার জন্য ইনলাইন লিখবি? তুই যতক্ষণে ওই প্রত্যেকটা অ্যাঙ্কারের জন্য ইনলাইন লিখবি, ততক্ষণে অন্যজন তোর কাজ করে বেরিয়ে চলে যাবে। কম টাইমের মধ্যে তোকে ভালো কাজ করতে হবে, তার জন্য কিন্তু ইনলাইন কোনোদিন সাপোর্ট হবে না। যা হবে এমবেডেড অর এক্সটার্নাল, আমি যেটা বলে দিচ্ছি আস্তে আস্তে কখন কোনটা তোর ইউটিলাইজ হবে। তো এইগুলো হচ্ছে এক একটা তোর ওয়েবসাইট ডিজাইনের ইয়ে। তো এই ধরনের ডিজাইনকে যদি করতে যাস, এই ধরনের ডিজাইনকে এই ধরনের ডিজাইনের ওপর যদি কাজ করিস, তাহলে তুই ম্যানেজ করবি কি করে? ইনলাইন লিখে লিখে প্রত্যেকটাকে ম্যানেজ করা সম্ভব? না স্যার। ঠিক আছে, তো ইনলাইনের ব্যাপারটা ছেড়ে দাও, ইনলাইন এখন ইউজ হয়ই না, কারণ এটা দিয়ে সম্ভব নয় করা। তো সেক্ষেত্রে আমার আসছে এমবেডেড। এমবেডেডের ক্ষেত্রে কি হচ্ছে, ধর এখানে আমি সিলেক্টর লিখে রেখেছি, এইবার আমি চাইছি আমার এখানে যখন আমি আউটপুট দেখছি, দেখতে পাচ্ছি সবকটা ব্লু, বাট আমাকে কেউ বললো সেকেন্ডটা আর ফিফথটা অন্য একটা কালার করো, সেকেন্ডটা আর ফিফথটা, তাহলে আমি কি ইনলাইন দেবো নাকি এমবেডেডে লিখবো? হ্যাঁ এমবেডেড। এমবেডেডে লিখবো। তার কারণ হচ্ছে আমি আজকে আমাকে বলছে তুমি দুটো প্যারাগ্রাফকে চেঞ্জ করো, কালকে বলতেই পারে যে আমার দুটোটা প্যারাগ্রাফকে চেঞ্জ করো। তো তখন আমরা কি করব, এমবেডেডে না লিখে এই সরি ইনলাইনে না লিখে আমরা এমবেডেডে লিখবো। এবার এমবেডেডে আমি পার্টিকুলার এলিমেন্টটাকে চেনাবো কি করে, সেটা হচ্ছে সিলেক্টর দিয়ে। যেহেতু আমি মাল্টিপল জায়গায় ইউজ করছি,
সেই জন্যে আমি এখানে ক্লাস ক্রিয়েট করব। ক্লাস ক্রিয়েট করার জন্য ফার্স্ট আগে দিবি একটা ডট, তারপর ক্লাস নেম, ধর টিএক্সটি কালার, এটা হচ্ছে ক্লাস নেম। এইবারেতে ডবল ব্র্যাকেটের মধ্যে এখানে লেখো প্রপার্টি। প্রপার্টি হচ্ছে কালার, সো কালার প্রপার্টি, তার ভ্যালু হচ্ছে রেড। এবার দেখ ওখানে আমি লিখেছি, ওখানে লিখলেই চেঞ্জ হবে না, এবার এইটাকে অ্যাসাইন করাতে হবে, এই ক্লাসটাকে নিয়ে গিয়ে প্রপার জায়গায় ফেলতে হবে। তো আমি কি করছি, এখান থেকে এটাকে নিচ্ছি, ক্লাস নেমটাকে তুলে নিলাম এখান থেকে, নিয়ে যেটাতে যেটাতে চেঞ্জ করতে বলেছে শুধু সেইটাকে, তো আমার ফার্স্টে সেকেন্ডটাকে চেঞ্জ করতে বলেছে, তো এখানে গেলাম, গিয়ে লিখলাম ক্লাস, ফেলে দিলাম। আবার ধর এখানে গিয়ে একটা দিয়েছে ক্লাস, ক্লাস নেমটা দিয়ে দে। দেখ এখানে, দেখ যে দুটোতে আমি ক্লাস নেম অ্যাপ্লাই করেছি সেই দুটো দেখ ক্লাস তোর কালারটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে বোঝা গেছে কিভাবে ক্লাস ইউজ করবি, আইডি ইউজ করবি। হ্যাঁ স্যার। আইডিটাও সেম অ্যাজ ইট ইজ তোর ক্লাস, বাট আইডিটা আমি একবারই ইউজ করতে পারবো পেজে, বারবার ইউজ করতে পারবো না। ঠিক আছে, মানে স্যার সমস্তটা একটা ক্লিয়ার ওয়েব হলো? পেজ, হ্যাঁ বল। স্যার একটা ওয়েব পেজে আইডি একটাই হবে? না, একটা ওয়েব পেজে আইডি একটা নয়, মানে ওই আইডি একটাই হবে স্যার? মানে যে আইডিটা ক্রিয়েট করব হুম সেই আইডিটা ওয়েব পেজে একবারই ইউজ হবে, বারবার হুম। ইউজ হবে না। ক্লাসটাকে তুই যতবার খুশি ইউজ কর। ওকে। ঠিক আছে, আবু বুঝতে পারলি? স্যার হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। মানে ওখানে যখন ক্লাসটা আমি ক্রিয়েট করলাম, বাট ক্লায়েন্ট যখন পরে আর বলবে রেড কালারটা অন্য কালার করে, তখন আমার ইজিলি চেঞ্জ করা যাবে। এবার এবার বুঝতে হ্যাঁ, পেরেছি স্যার। এক্স্যাক্টলি এই কারণেই আমার ক্লাস বা আইডিগুলোকে এভাবে ইউজ করা হচ্ছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, বল আর কে বলছিলি? কেউ কিছু বলছিলি? আমি কিন্তু কোনো বুঝতেই পারিনি প্রথম থেকে। প্রথম থেকে বুঝতে পারিসনি? আমি ভিডিও দেখে নেবো, কারণ কাটা কাটা জয়েন করেছি তো। হ্যাঁ ঠিক আছে, তবু আমি ওভারঅল একবার বলে দিচ্ছি, ভালো করে দেখ। ওভারঅল বলছি, বুঝতে না পারলে বলবি। আমরা যখন এই এইচটিএমএল এর এলিমেন্টগুলোকে লিখি তখন একটা ডিফল্ট প্রপার্টি নিয়ে পড়ে। এবার আমি যদি আমার ডিজাইনের মতো সেটাকে চেঞ্জ করতে চাই, যেমন দেখ এখানে আমি H1 লিখছি, সিএসএস ক্লাসটা একরকম পড়ছে, আমার ডিজাইনে সিএসএস ক্লাসটা অন্যরকম আছে। আমি যদি এইটাকে ডিজাইন ধরি, এখানে দেখ আমার H1টা এরকম আছে, তো আমার আচ্ছা ওইটাকে এই জায়গায় আনতে গেলে আমাকে সেই H1-এর বিভিন্ন প্রপার্টিসগুলোকে এখানে মডিফাই করতে হবে, তবে আমি এই জিনিসটা করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারলি স্যার এবার? বলছিলাম, আমি আমি স্যার আমি যদি আগে ওই এমবেডেড এর মধ্যে যদি যে ক্লাসগুলো ক্রিয়েট করে রাখি, বা ওই প্যারাগ্রাফ গুলোর মধ্যে ক্লাস আগে ক্রিয়েট করে রাখবো, বাট আমি কোনো প্রপার্টি দেবো না, ক্লাস শুধু ক্লাস ক্রিয়েট করে রেখে দেবো, পরে ক্লায়েন্টের সুবিধার্থে বা আমার সুবিধার্থে কাজ করার জন্য, তখন কি অসুবিধা? মানে আমি যদি ক্লাসগুলো ক্রিয়েট করে রাখি, তার কি সেক্ষেত্রে কি অসুবিধা দাঁড়াবে? হ্যাঁ অবশ্যই অসুবিধা হবে, কারণ যেখানে কোনো ইউটিলাইজেশন নেই সেখানে তুই যখন ক্লাস ক্রিয়েট করে রাখবি, তোর তো ব্রাউজার যখন ক্লাস পাবে সে তো ক্লাসের ম্যাচ খুঁজবে যে কোথা থেকে ক্লাসটাকে টেনেছে, তো সেক্ষেত্রে তো ওরকম করা যাবে না। আচ্ছা, যাবে না তাহলে? না, যেখানে দরকার সেখানে আমি অ্যাড করব, যেখানে দরকার নেই সেখানে আমি কোনো কিছু অ্যাড করব না। আমার যেখানে যেরকম দরকার আমাকে সেই অনুযায়ী চলতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এইবার এক্সটার্নালে, যে কারণে ইন্টারনাল থেকে এমবেডেডে আসা হয়েছিল, এমবেডেড থেকে এক্সটার্নালে যাওয়ার কারণটাও ঠিক তাই। যখন আমি এমবেডেডে কোনো সিএসএস লিখছি,
সেই সিএসএসটা শুধুমাত্র সেই পেজে অ্যাপ্লিকেবল। অন্য কোনো পেজে যদি সেম স্টাইল তোকে অ্যাপ্লিকেবল করতে হয় তাহলে সেটা আবার তোকে লিখতে হবে, অর্থাৎ সেই পেজে গিয়ে তোকে আবার লিখতে হবে। তো মাল্টিপল পেজ যখন আমরা নিয়ে একটা সাইটকে তৈরি করব, সেখানে যদি কোনো কমন জিনিস রাখতে হয় তাহলে সেটাকে ইন্ডিভিজুয়াল পেজে রাখার থেকে একটা কমন জায়গায় রাখাটা বেটার নাকি? হ্যাঁ স্যার। আজকে স্টাইলে পি এর কালার দিয়েছিস, এই স্টাইলটা শুধুমাত্র এই পেজটাতেই ভ্যালিড, অন্য কোনো পেজে ভ্যালিড না, বা মানে অ্যাপ্লিকেবল না। আচ্ছা, স্যার বলছি না পি স্যার, যেটা আছে ওটা প্যারাগ্রাফের নাকি? হ্যাঁ, ওটা প্যারাগ্রাফ। মানে স্যার আমাকে অন্য পেজে করতে গেলে আবার ঘুরে এটা লিখতে হবে। আবার ঘুরে সেম জিনিসটা লিখতে হবে। তাহলে এবার যদি তোর কোনো একটা সাইটে 40টা ইনার পেজ আছে, তাহলে তোকে 40 বার সেম সিএসএস 40 বার গিয়ে গিয়ে লিখতে হবে। ওর থেকে বেটার আমার একটা পার্টিকুলার জায়গার মধ্যে জিনিসটাকে কমপ্লিট করে নেওয়া। সেটা করার জন্যে ফার্স্ট করবি কি, আলাদা একটা ডকুমেন্ট নেয়ার পর এই ফাইলটাকে সেভ অ্যাজ কর। সেভ অ্যাজ করে কোথায় যাচ্ছিস না, আমার এই ফোল্ডারের মধ্যে, অর্থাৎ যেখানে আমি কাজটা করছি সেখানে গিয়ে আমরা এটাকে তোর সেট করছি style.css, অর্থাৎ ওটা আমার একটা style.css বলে সেভ হলো ফাইলটা। ফাইলটাতে কি করছি আমি, এই পুরো স্টাইলটাকে তুলে নিয়ে গিয়ে ওখানে ফেলে দিচ্ছি, শুধু এই স্টাইল ট্যাগগুলোকে তুলে দাও, এটা আর লাগবে না। ঠিক আছে? স্যার একটা তাহলে আমার আলাদা ফাইলে চলে গেল। এবার আমাকে ওই ফাইলটা, যে ফাইলে সিএসএসটা রেখে দিয়েছি সেভ করে, সেই ফাইলটাকে আমি এখানে অ্যাটাচ করব, যাতে সেই ফাইল থেকে স্টাইলগুলো এখানে অ্যাপ্লিকেবল করা যায়। ঠিক আছে? তো এখানে সেটার জন্য লেখো লিঙ্ক এসআরসি ইকুয়ালস টু, আমার এখানে স্টাইলটা সেম জায়গাতেই আছে, তাহলে এখানে লিখে দেবো স্টাইল ডট সিএসএস। যখনই তুই স্টাইল ডট সিএসএস এখানে লিখবি তখন একটা দিতে হবে রিলেশন, REL, রিলেশনে লিখবো স্টাইল সি। ঠিক আছে? এবার তুই যদি এটাকে রিফ্রেশ করিস, সব কটা জিনিস দেখ এখানে চলে এসছে। দাঁড়া একটা মিনিট, কোথাও একটা কিছু গোলমাল হয়েছে। স্যার লিঙ্ক এইচআরইফ তো? HREF হবে, হ্যাঁ, এটা SRC হবে না, লিঙ্কটা HREF হবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার মেনলি এক্সটার্নাল সিএসএস এর কাজ। এবার আমি এই স্টাইলটাকেই, এই যে ইয়েটা লেখা হলো, লাইনটা লেখা লিঙ্ক বলে, এইটাকে আমি প্রত্যেকটাতে যদি দিয়ে দিই তাহলে প্রত্যেকটাই তোর অ্যাপ্লিকেবল থাকবে। ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এইবার আমরা যখন সিএসএস লিখছি তাহলে আমি 3 রকম সিএসএস পেলাম, ইনলাইন, এমবেডেড আর এক্সটার্নাল। এবার একটা এক্সপেরিমেন্ট হোক, দেখ
এক্সটার্নালে আমি লিখছি H1 এর কালার ব্লু। স্যার একটা প্রশ্ন বলবো। বল। স্যার বলছিলাম যেখানে 5টা বা 100 আমার প্যারাগ্রাফ থাকছে তার মধ্যে দুটো কোনো স্থানে কালার চেঞ্জ করলাম, আবার সাপোজ বললো আরো কয়েকটা প্যারাগ্রাফের কালার আরো অন্য করতে হবে, তখন কি যখন আমি ক্লাস তৈরি করবো ক্লাসের নাম তখন কি দেবো? আপনি যখন ফার্স্ট ক্লাস দিয়েছেন টেক্সট কালার, সেকেন্ড ক্লাস দিয়ে কি হবে? তার নাম কি দেবো সেকেন্ড ক্লাসে? যা খুশি নাম দিতে পারে, ক্লাসের নামটার সঙ্গে কোনো সেরকম লিমিটেশন নেই। যা মানে খুশি। মানে ক্লাসের নাম আমি যে কোনো দিয়ে মানে ইয়ে করতে পারি, ইন্ডিকেট হ্যাঁ, করতে পারি, তাই না যা স্যার? করি যা খুশি, কিন্তু সবসময় ক্লাসটার নামটা এমন দিতে হয় যাতে সেটা আইডেন্টিক্যাল হয়, হ্যাঁ বুঝতে হ্যাঁ পারে। হ্যাঁ, মানে আমার সুবিধা আমার আমি বুঝতে পারবো, যেমন যে কোডিং করবে সে বুঝতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি আমার যদি ক্লাসের সিএসএস এর কোড যদি আইডেন্টিক্যাল না হয়, তাহলে তোর যখন একটা বড় কোড হবে সেটাকে তুই আর মডিফাই করতে পারবি না। বুঝেছি স্যার। ওকে। তো এই প্রবলেমটার জন্য পুরো ক্লাস বা আইডিগুলোকে সবসময় আইডেন্টিক্যাল করতে হয়। আচ্ছা, এবার যেটা দেখাচ্ছিলাম, দেখ আমি এখানে H1 লিখলাম কালার ব্লু, আমি এমবেডেডে গিয়ে লিখছি। সিএসএস লিখলে মানে সবসময় সেকেন্ড ব্র্যাকেট, তাই না স্যার? সিএসএস যে কোনো কাজ হলেই সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, কি বল? সিএসএস যে কোনো ট্যাগ বা কোড লিখতে গেলেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এবার ধর এখানে এমবেডেডে আমি লিখলাম ধর H1 কালার ব্রাউন, আর ইনলাইনে লিখে দিলাম স্টাইল কালার চকোলেট। তাহলে আমার প্রশ্ন হচ্ছে কোনটা নেবে? ইনলাইন নেবে, তাহলে ইনলাইন। কেন? ওভাররাইটিং হবে, ইনলাইনের প্রায়োরিটিটা স্যার বেশি। ওভাররাইটিং হবে। প্রায়োরিটি বেশি, একদম। যখন আমার কোনো ইনলাইন সিএসএস থাকে কোনো একটা ট্যাগের এগেনস্টে, তখন স্যার অন্য কোনো সিএসএসকে অ্যাক্সেস করে না, কারণ হচ্ছে ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি সবচেয়ে হাই। এবার ইনলাইন যদি না থাকে তখন হচ্ছে এমবেডেড, আর এমবেডেড যদি না থাকে লাস্টে গিয়ে হচ্ছে এক্সটার্নাল। ঠিক আছে? তো এইভাবে তিনটের কাজ হয়। বাট এখানে আমি তোকে যদি বলি যে আমার ইনলাইন বা এমবেডেড থাকা সত্ত্বেও আমি শো করতে চাই এক্সটার্নালটা, অর্থাৎ আমি এই ধরনের কালার ব্লু করব, আমার এমন সিচুয়েশান হলো যে আমি না ইনলাইন চেঞ্জ করতে পারছি না এমবেডেড কোনো কিছু চেঞ্জ করতে পারছি, বাট আমাকে তোর এই H1 এর কালারটা ব্লু দিতে হবে। তাহলে তুই কীভাবে দিবি? কারণ আমার এই যে H1 এর কালার ব্লু এগুলো অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে, সেক্ষেত্রে তোর এক্সটার্নালটাকে কোনোভাবেই নেওয়ার চান্সেস নেই, তাই তো? হ্যাঁ স্যার। তখন আমরা যেটাকে অ্যাপ্লাই করতে চাইছি যে কালারটা, সেই কালারের পাশে লিখে দাও ইম্পর্টেন্ট। যখনই ইম্পর্টেন্ট লিখলি ওইটা তখন সব ছেড়ে ইম্পর্টেন্টকেই অ্যাক্সেস করবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। অর্থাৎ আমি যদি কোনো একটা প্রপার্টির ভ্যালুর সাথে ইম্পর্টেন্টটাকে পাস করিয়ে দিই, তাহলে সেই ভ্যালুটাই অ্যাপ্লিকেবল থাকবে, অন্য কোনো ভ্যালু কিন্তু আর ওখানে অ্যাপ্লিকেবল থাকবে না। মানে স্যার ফার্স্টে ইম্পর্টেন্টটা নেবে, তারপরে যেরকম হয় সেরকম। হ্যাঁ, আগে ফার্স্ট ইম্পর্টেন্ট নেবে, তারপরেতে তোর যেমন ভাবে ঘোরে সেরকম। আর স্যার বলছি এমবেডেড যেটা লিখলাম ওটা কি স্যার ওই হেডের মধ্যেই সবসময় ইউজ করতে হবে? হেডের মধ্যে, এমবেডেড অল টাইম হেডের মধ্যে।
এবার এখন আমরা যেসব সাইটে কাজ করি সেই সাইটগুলো কোনোটাই এমবেডেড বা ইনলাইন নেয় না, ঠিক আছে? আচ্ছা। এবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফোর্সফুলি করতে হয়, তখন সেইগুলোকে ম্যানেজও করতে হয় এইভাবে, ইম্পর্টেন্ট লিখে তোকে ওটা ম্যানেজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমার তিনটে যে সিএসএস টাইপ সেটা বোঝা গেল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এমবেডেডটা ইন্টারনালও তো বলতে পারো। হ্যাঁ বল এমবেডেডটা। ইন্টারনাল। হ্যাঁ ওটাকেই ইন্টারনাল বলে। ওকে, জাস্ট একটা মিনিট একটু হোল্ড কর, এরপর আছে গ্রুপিং সিলেক্টরটা বলে দেবো, একটা মিনিট একটু hold কর। ওকে, এবার দেখ এটা হচ্ছে যেটা হচ্ছে গ্রুপ সিলেক্টর। গ্রুপ গ্রুপ সিলেক্টর যেটা করা হচ্ছে সেটা হচ্ছে, এখানে খুব ভালো করে দেখবি, ধর আমি এখানে লিখলাম আমাদের এটা আছে পি আছে, একটা ক্লাস আছে, আর এখানে ধর আমার H1 আছে। তিনটেতেই আমার দেখা গেল ফন্ট সাইজটা কমন। ধর পি এতেও আমি ফন্ট সাইজ দিচ্ছি 15 পিক্সেল, টেক্সট কালার যেখানে লিখছি সেখানেও দিচ্ছি ফন্ট সাইজ 15 পিক্সেল, আবার H1 যেটা লিখছি সেখানেও লিখছি আমি
ফন্ট সাইজ 15 পিক্সেল। তাহলে আমাকে ফন্ট সাইজটা বারবার লিখতে হলো, যখন চেঞ্জ করব তাহলে এক- ঠিক আছে। তো তাহলে 15 পিক্সেলটা যেহেতু তিনটে জায়গাতেই আমার কমন, আমি কি করলাম, এখান থেকে তুলে দিলাম, পি থেকে তুলে দিলাম, টেক্সট কালার থেকেও তুলে দিলাম। এখানে H1 এর সাথে আমি করে দিলাম কমা দিয়ে করে দিলাম পি, কমা দিয়ে করে দিলাম ডট টেক্সট কালার। অর্থাৎ কমন প্রপার্টিগুলো আমার একসাথে আমি ডিক্লেয়ার করে দিতে পারি। সিলেক্টরগুলোকে একসাথে কমা দিয়ে দিয়ে ডিক্লেয়ার করে যেটা কমন প্রপার্টি হবে সেটা ওখানে ডিক্লেয়ার করে দিলাম। এটাতে করলে আমার সব কটাতেই প্রপারলি কাজ করবে, সব কটাতে দেখ সেম ভাবে কাজ করছে। ঠিক আছে, কনসেপ্টটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। স্যার মানে স্যার আলাদা আলাদা লিখতে হবে? হ্যাঁ, বলছি স্যার তাহলে আলাদা আলাদা করে আর লিখতে হবে না? না আলাদা আলাদা করে কখন লিখবো, যখন আমার প্রপার্টিসগুলো ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ডিফারেন্ট হবে। বাট যেটুকু কমন সেটুকু আমার একসঙ্গে লিখে দিলেও হবে। আমার তাহলে কি সিএসএসটা ছোট হচ্ছে সাইজে, হুম। তুই যদি এরকমভাবে কন্টিনিউ করতে থাকিস তাহলে দেখবি একটা টাইমে গিয়ে যেখানে তোর একটা গোটা ওয়েবসাইটে সিএসএস লিখতে গিয়ে তো 300-400 লাইন হয়ে যাচ্ছে, সেটা হয়তো গিয়ে তোর 250 লাইনের মধ্যে আটকে 50 থেকে 60টা লাইন তোর হয়তো কম হয়ে গেল। এতে তোর যে ওয়েবসাইটটা বানাবি সেটারও কিন্তু গুগলে লিস্টিং হবে যখন, তখন একটা ভালো রেজাল্ট করবে। হুম। এটাও একটা ম্যাটার করে। স্যার এই কোডিং এর উপর তো লিস্টিং করে না গুগলে? পুরোটা না, বাট একটা পার্ট কোডিং এর ওপর থাকে। মানে গুগল লিস্টিং যখন হচ্ছে, গুগলে যখন র্যাঙ্কিং হয় একটা সাইটের, অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। তোর পেজে কিরকম এরর আছে, তোর কোডিংয়ের স্ট্রাকচার কীরকম হয়েছে, তুই কোডিংয়ে কি কি ট্যাগ ইউজ করেছিস, প্রপার ট্যাগ প্রপার জায়গায় ইউজ করেছিস কি না, তারপরেতে ধর কোনো রকম তোর হিটস কত আসছে, মানে তোর একটা সাইট যখন কতগুলো রিকোয়েস্ট পাঠাচ্ছে, কোথাও কোনো ব্ল্যাঙ্ক কিছু আছে কিনা, কারণ ব্ল্যাঙ্ক প্যারাগ্রাফ, ব্ল্যাঙ্ক অ্যাঙ্কার, ব্ল্যাঙ্ক যে কোনো ব্ল্যাঙ্ক ট্যাগ ফেলে রাখলে সেগুলো কিন্তু এক্সট্রা রিকোয়েস্ট পাঠায়। এই সব কিছু নিয়ে কিন্তু গুগল র্যাঙ্কিং হয়। তো তার মধ্যে এই এইচটিএমএল সিএসএসটাকেও যতটা ছোট করা যায় ততটা বেটার। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই হচ্ছে তোমাদের 4 রকমের সিএসএস সিলেক্টর। অ্যাকচুয়ালি 3 রকম, আর ওটাকে গ্রুপ সিলেক্টর বলা হয়। ইনসার্টিং সিএসএস, এই যে এক্সটার্নাল, ইন্টারনাল, ইনলাইন। ইনলাইন সিএসএস হচ্ছে সবচেয়ে হাই প্রায়োরিটি, তারপর হচ্ছে ইন্টারনাল বা এমবেডেড সিএসএস, তারপর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এটা ক্যাসকেডিং অর্ডার সিএসএস এর যেটা বলা হয়েছিল, ইনলাইন স্টাইল, এক্সটার্নাল, লাস্ট গিয়ে ব্রাউজার ডিফল্ট। অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইনলাইন স্টাইল, তারপর হচ্ছে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্টাইল সিট, তো মানে যেটা হেডে দিচ্ছি সেটা, তারপর হচ্ছে ব্রাউজার, মানে প্রথম যদি ইনলাইন পায় তাহলে আর অন্য কাউকে দেবে না, যদি ইনলাইন না পায় তাহলে এক্সটার্নাল বা এমবেডেড যেটা আছে সেটা ধরবে, যদি ও দুটোও না থাকে তখন হচ্ছে ব্রাউজার ডিফল্ট, মানে এইচটিএমএল এর তোর ডিফল্ট প্রপার্টিগুলো নিয়ে ওখানে পড়ে থাকবে। ঠিক আছে, ওকে, এইটা হচ্ছে তোদের ফার্স্ট চ্যাপ্টার। বাকি অ্যাসেসমেন্ট নিজেরা করবি। বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ স্যার। Okay. আচ্ছা। আচ্ছা,
এবার আমি একটা কিছু জিনিস দেখি, ছোটোখাটো জিনিস দেখি, তারপরে তোর অন্য যেগুলো চ্যাপ্টার্সগুলো আছে সেইগুলোতে যাওয়া যাবে। যেমন নেক্সট চ্যাপ্টার আছে কি, নেক্সট চ্যাপ্টার হচ্ছে সিএসএস ফরম্যাটিং। আচ্ছা, সিএসএস কালার, ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন, প্যাডিং, আউটলাইন, এইগুলো সব আছে। তো এগুলোর আগে আমি কতগুলো জিনিস এখানে বলে দিই। আমরা যখন সিএসএস করব, যখন আমরা সিএসএস মানে প্রজেক্টে যখন সিএসএস ফেলবো, তো প্রজেক্টে সিএসএস ফেলার সময় আগে আমরা কিছু বেসিক জিনিস ওখানে সেট করে নেব। সেটা কি? প্রথমত হচ্ছে, দেখ আমি যদি এই এইচটিএমএলটার আউটপুটটা দেখি, দেখ এইচটিএমএলটার আউটপুটটা দেখলে তুই দেখ আমি কিন্তু কোনো প্যাডিং মার্জিন কোনো কিছু দিইনি, স্টিল দেখ আমার এই এইচ1-এর চারিদিকে একটা প্যাড তৈরিয়ে যদি মার্জিন রয়েছে, গ্যাপ রয়েছে, প্যারাগ্রাফের মধ্যে একটা গ্যাপ রয়েছে, আমি এইগুলোকে মেনটেন করতে হবে। তো প্রথমে হচ্ছে আমার ডিফল্ট যে স্টাইলগুলো রয়েছে সেইগুলোকে যতটা পারা যায় ম্যানেজ করা, ঠিক আছে? তো ম্যানেজ করবি কিভাবে? প্রথম আগে এখানে অ্যাস্ট্রিক মানে হচ্ছে অল ট্যাগস দিয়ে ব্র্যাকেটের মধ্যে লেখ প্যাডিং 0, মার্জিন 0। দেখ যাই তুই দিলি সঙ্গে সঙ্গে দেখ ওখানে প্রত্যেকটা ট্যাগ থেকে প্যাডিং মার্জিন সরে গেল। প্রথম এটা করবে। নেক্সট বডি, এই বডিতে আমরা ডিক্লেয়ার করব তোর ডিফল্ট প্রপার্টি মানে বডির ডিফল্ট ফন্ট সাইজ, বডির ডিফল্ট লাইন হাইট, বডির ফন্ট উইডথ, তার সাথে কালার, যেটা আমার যে কোনো প্রজেক্টের মধ্যে যদি যাস সেই প্রজেক্টের মধ্যে ওটা দেখতে পাবি। যেমন যদি অ্যাজ এ এক্সাম্পল যদি দেখি, এই প্রজেক্টটাকে ধরি, এখানে কিছু নেই এখন, এটা এখনো রেডি হয়নি। এই প্রজেক্টটাকে ধর, এই প্রজেক্টটাকে যদি ধরিস দেখবি এইখানে এইটা হচ্ছে বডির ডিফল্ট তো টেক্সট, এইটা ওয়াকসন্স রেগুলার 20, ওখানে একটা কালার। তো এটা হচ্ছে ডিফল্ট টেক্সট। আমি আগে বডিতে ডিফল্ট টেক্সটটাকে সেট করব, অর্থাৎ ডিফল্ট টেক্সট, সাইজ, ফন্ট কালার, এভরিথিং এখানে সেট হবে। তার জন্যে এখানে যাও, ফার্স্ট লেখো ফন্ট সাইজ কত পিক্সেল, আমি এখানে দেখেছি 20 পিক্সেল আছে, তো এখানে লিখলাম 20 px। নেক্সট হচ্ছে লাইন হাইট। লাইন হাইটটা অ্যাকচুয়াল কি? লাইন হাইট হচ্ছে এইখানে এই যে দুটো লাইন রয়েছে, এই প্রথম লাইনের ওপর থেকে দ্বিতীয় লাইনের ওপর অবধি যে গ্যাপটা, এইটা হচ্ছে ওই লাইনগুলোর লাইন হাইট। বাট লাইন হাইটটা এরকম পড়ে না, লাইন হাইটটা পড়ে এরকম ভাবে মধ্যিখানে, অর্থাৎ ওপরে খানিকটা গ্যাপ থাকে, নিচে খানিকটা গ্যাপ থাকে। তো সাপোজ আমার ফন্ট সাইজ হচ্ছে 10 পিক্সেল, আমার লাইন হাইট হচ্ছে 20 পিক্সেল, তো সেখানে 10 পিক্সেল বাদ দিয়ে যে 10 পিক্সেল পড়ে থাকছে সেই 10 পিক্সেলকে দুভাগ করে ওপরে হাফ নিচে হাফ ফেলে দেবে, বুঝলি? হ্যাঁ স্যার, মিডিল হিসাবে ভাগ করে নেয়। হ্যাঁ কি বল? বলছি মিডিলটাকে ধরে স্যার উপর আর নিচে স্পেস নিয়ে নেয়। হ্যাঁ, এইবার আমরা লাইন হাইট যখন আমরা প্রফেশনাল কাজ করবি, একটা ওয়েবসাইট বানাচ্ছিস, তখন লাইন হাইট দিবি 1.5। কেন? তার কারণ হচ্ছে ধর আমি লাইন হাইটটাকে ফিক্স করে দিলাম, সাপোজ আমি লাইন হাইট করে রাখলাম 30 পিক্সেল, তো আমি ফন্ট সাইজ যখন 20 দেবো তখনও লাইন হাইট 30 পিক্সেল নেবে, আর ফন্ট সাইজ যদি তুই 40 দিস তাহলেও লাইন হাইট 30 পিক্সেল নেবে। বাট অ্যাজ পার রুলস লাইন হাইট কখনো ফন্ট সাইজের থেকে ছোট হবে না।
তো সেই কারণে আমরা লাইন হাইটটাকে ফিক্স না করে আমরা করে দিলাম 1.5। 1.5 মিনস 1.5 টাইমস অফ ফন্ট সাইজ। সো ফন্ট সাইজ যা হবে লাইন হাইট তার 1.5 গুণ হবে সবসময়। যদি ফন্ট সাইজ 10 দে, লাইন হাইট হচ্ছে 15, তুই 20 দে, তো তখন লাইন হাইট হয়ে যাবে তো 30। বাট আমি যদি ফিক্সড করে দিই 30 পিক্সেল, তাহলে 20 যখন দিবি তখনও 30 থাকবে, আবার যখন তুই 12 দিচ্ছিস তখনও 30 থাকবে। এই ডিফারেন্সটা হয়, ঠিক আছে? তো এখানে আমরা দেবো লাইন হাইট। লাইন হাইটের পর হচ্ছে ফন্ট ওয়েট, অর্থাৎ আমি যে ফন্টটা ওখানে ইউজ করব সেই ফন্টটার থিকনেস কতটা। তো এখানে হচ্ছে ফন্ট ওয়েট, এখানে করা হয় 400। এখানে এতগুলো ভ্যালু থাকে 100 থেকে 900 অবধি। 100 হচ্ছে হেয়ার লাইন, 200 হচ্ছে এক্সট্রা লাইট, 300 হচ্ছে লাইট, 400 হচ্ছে নর্মাল, 500 হচ্ছে মিডিয়াম, 600 হচ্ছে সেমি বোল্ড, 700 হচ্ছে বোল্ড, 800 হচ্ছে এক্সট্রা বোল্ড, আর 900 হচ্ছে ব্ল্যাক। 900 হচ্ছে সবচেয়ে চওড়া, ঠিক আছে? তো আমরা বডিতে যখন ফন্ট ডিক্লেয়ার করব আমরা করব 400, বা তুই নর্মাল লিখে রাখতে পারিস 400 টাকা, সেটাও অ্যাকসেপ্টেবল। আর তার সাথে হচ্ছে কালার, অর্থাৎ আমার ডিফল্ট টেক্সট কালার কি সেইটা আমাকে সব সময় ওখানে ডিক্লেয়ার করে দেবে। যদি আমি এটাকে নিই তাহলে ডিফল্ট টেক্সট কালার হচ্ছে এটা। এইটা হচ্ছে টেক্সট কালার। আর একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, অর্থাৎ আমার যে H1টা আছে বা টেক্সট আছে সেটা কিরকম দেখতে হবে। তো এখানে ধর আমি দিলাম ফন্ট ফ্যামিলি, এখান থেকে আপাতত যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়ে দিচ্ছি। ধর আমি এখানে দিয়ে রাখলাম কোনটা দেওয়া যায়, ধর এখানে আমি ক্যাম্ব্রিয়া রাখছি। ঠিক আছে? তো আমি যাই দেবো ওখানে, দেখ এখানে ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। দেখ ফন্টটা এরকম চলে এলো। এইবার আমার কি শুধু এরকমই লিখতে পারবো? এর বাইরেও একটা লেখার জায়গা আছে। সেটা হচ্ছে আমি এই এতগুলো লাইন না লিখে আমি ডাইরেক্ট লিখতে পারি শুধু ফন্ট। ফন্টের পর প্রথম হচ্ছে থিকনেস 400, তারপর হচ্ছে ফন্ট সাইজ 20 পিক্সেল, লাইন হাইট 1.5, তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি ক্যাম্ব্রিয়া, এটা পুরোটা কপি করে ওখানে ফেলে দেয়। ঠিক আছে? দেখ 4 লাইনে যেটা লেখা ছিল সেটা আমাদের এখানে 1 লাইনে হয়ে গেল। এইটা হচ্ছে ফন্টের তো প্রপার্টিসগুলোর ইউটিলাইজেশন। স্যার বলছি ফন্টটা তো হচ্ছে আমরা কেমব্রিকা না কি ইউজ করছি, তাহলে এতগুলো দেওয়া হয়েছে কেন? এতগুলো দেওয়া হয় কারণ হচ্ছে বেসিক্যালি এতগুলো দেওয়া উচিত নয়, আমরা অন্য ইয়েতে কমই একসাথে দেওয়া হয়। তো ক্যাম্বারিয়াটা যদি না পায় তখন নেক্সট ফন্টটা ধরবে, যদি সেটাও না পায় তখন আরেকটা ফন্ট ধরবে, এরকম আচ্ছা ভাবে আচ্ছা, দেওয়া মানে হয়। আপনা আপনি ভাবে নিয়ে নেবেন। হ্যাঁ, বাই চান্স ধর আমার নেট ঠিকঠাক কাজ করে কোনো কারণে ক্যাম্বারিয়াটা লোড হলো না, তখন এটা এইভাবে নেবে। ঠিক আছে? এইবার আমরা দেখবি ডিজাইনে গুগল ফন্ট ইউজ করি, তাহলে এখানে তুই গুগল ফন্ট কিভাবে অ্যাটাচ করবি? গুগল ফন্ট অ্যাটাচ করার জন্য ফার্স্ট আগে এখানে যাও গুগল ফন্টে, তো font.google.com, এখানে গেলাম।
ঠিক আছে? তো আমি গুগল ফন্টে এলাম, গুগল ফন্টে এসে আমি দুটো ফন্টকে চুজ করব মিনিমাম, একটা হচ্ছে বডি ফন্টের জন্য, একটা আমার হেডিংয়ের ফন্টের জন্য। তো ধর হেডিংয়ের ফন্টের জন্য আমি রাখছি 102, এটা নিলাম। নিয়ে এখান থেকে কি করবি দেখ, প্রথম এটা ওপেন করার পর নিচে যাবি, এখানে দেখ তোকে দেখ সিলেক্ট থিন অর্থাৎ 100, এই ইটালিক দেওয়াগুলো নিবি না, এইগুলো নে 200, 300, 400, 500 অর্থাৎ যা যা অ্যাভেলেবেল আছে। আটখানা, ঠিক আছে? আটটা আমার থিকনেস, ফন্ট একটাই, আটটা থিকনেস। তাহলে ফার্স্ট ওখানে এক্সট্রা অ্যাড করলাম। নেক্সট হচ্ছে আমার বডি ফন্ট, বডি ফন্টের জন্য ধর আমার ওয়াকসন্স, ওয়াকসন্স, ওয়াকসন্সের ক্ষেত্রেও ঠিক সেমভাবে আমি চুজ করে নেব 100, 200, 300, 600, 700, 800, 900। তাহলে দেখ আমি সব কটাকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর যখনই তুই সিলেক্ট করবি গুগল ফন্টের এখানে গিয়ে কিছু লিঙ্ক জেনারেট হয়ে যায়। আমি ফার্স্ট আগে ইম্পর্টেন্ট থেকে তুলে নাও, মানে স্টাইলের স্টার্টিং থেকে স্টাইলের এন্ড অবধি এটাকে তুলে নিলাম। এটা হচ্ছে আমার গুগল লিঙ্ক। এটাকে নিয়ে গিয়ে আমার স্টাইল শিট আছে, সরি এখানে গিয়ে সিএসএসে গিয়ে এটা ফেলো, ঠিক আছে? আর তার সাথে সাথে এই দুটোকে এনে এখানে ইনঅ্যাক্টিভ করে রেখে দাও আপাতত। এখানে কিছু ফন্ট আছে, ইনঅ্যাক্টিভ থাকলে সেটা আর তোর শো করবে না। এইবারেতে আমার বডি ফন্ট হিসেবে আমি এখান থেকে ওয়াকসান্সটাকে এখান থেকে পুরো ধরে কপি করে এখানে ক্যাম্বারিয়া থেকে এই অবধি যতটা আছে এটাকে পেস্ট করে দিলাম। এখানে তার দুখানা ইয়ে দেওয়া ফন্ট দেওয়া আছে, ওয়াকসন্স আর স্যান্সেরিফ, দুটোই হচ্ছে ফন্ট। বাট ওয়াকসন্স হচ্ছে ইন জেনারেলি পাওয়া যায় না, অনলাইনে ওটাকে মানে কাজ করাতে হয়। আর স্যান্সেরিফ হচ্ছে স্যার আমাদের তোর গুগল তোর কি বলে সিস্টেম ফন্ট। স্যার বলছি ওই যে ওয়ার্কশন যেটা আমরা করলাম ওর মধ্যে কি ওই 8টাই সিলেক্টেড আছে? হ্যাঁ, আচ্ছা আটটা তো ভ্যালু, মানে ওটা তো থিকনেস সিলেক্টেড হ্যাঁ আছে। হ্যাঁ ঠিক আছে, বলছি ওই সবগুলোই কি ওর মধ্যেই সিলেক্টেড আছে? হ্যাঁ, ওখানে যেগুলো অ্যাভেলেবেল সেগুলো সব কটা ওখান থেকে তুলে নেওয়া হয়েছে, ঠিক আছে? এইবারেতে দেখ বডি ফন্টটাকে যদি আমি এখানে রিফ্রেশ করাই, দেখ ফন্ট চেঞ্জ হয়ে গেছে, ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে করে দিলাম H1, H2, H3, কমা দিয়ে দিয়ে ফন্ট ফ্যামিলি দিয়ে রাখলাম 100। যাই দিবি দেখ নিয়ে নিল, দেখ ওখানে ফন্টও নিয়েছে, এখানে তোর নিচে এটাও নিয়েছে। তাহলে এইগুলো আগে করতে হবে। তাহলে ফার্স্ট আগে অ্যাস্টিক করে প্যাডিং মার্জিন 0, তারপরেতে বডির মধ্যে ডিফল্ট ফন্ট সাইজ, কালার, লাইন হাইট এগুলো দেবো। তারপর H1, H2, H3 কি ফন্ট হবে সেটা দিলাম। পি এর পরে একটা ইউনিভার্সাল মার্জিন ফেলে রাখলাম, যে মার্জিন বাটম, এটা হচ্ছে তোর মার্জিন বাটম হচ্ছে তোর একটা কি বলে প্রপার্টি। সো আমি পি এতে গিয়ে দিচ্ছি মার্জিন বাটম সাপোজ 20 পিক্সেল। দেখ এখানে
গ্যাপটা ক্রিয়েট হলো। ঠিক আছে, বোঝা গেল এবার? হ্যাঁ স্যার। বলছি স্যার ওই কালারের হেক্স ভ্যালুটা কিভাবে এলো একবার দেখে দিন। কোনটা কালারের? এই হেক্সাগোনটা। হেক্সা ভ্যালু সবসময় এখান থেকে তুলবি। ফটোশপে যাবি, কালার এটাকে সিলেক্ট করলি, বা যে কোনো, তুই যদি সিলেক্ট নাও করতে পারিস এখান থেকে এটা ওপেন করবি কালার পিকার দিয়ে, যে কালারটাকে পিক করতে চাস সেটার উপরে ক্লিক কর, দেখ সিলেক্ট করে দিল। এখানে নিচে দেয় হেক্সা ভ্যালু দিয়ে দেয়, আচ্ছা এখান থেকে কপি করে ওখানে গিয়ে পেস্ট। আচ্ছা ওকে। ওকে, এই হচ্ছে তোমাদের প্রথম সিএসএস। তোদের ডিজাইনে কি কি হলো, কত দূর তোদের ডিজাইন? কিরে, ডিজাইন কত দূর হয়েছে? সে একটা ফর্ম পাঠিয়েছি, দেখবেন একটু। ডিজাইনটা করবি, ডিজাইনটা লাগবে। প্রচুর ধৈর্য ধর, বসে বসে এই এত কিছু করেছিস, সর্বনাশ। দেখতে ভালো হয়েছে একদম, সুন্দর। এইরকম কাজ করলে মজা আলাদা। এই আজকে আজকে জেন্ডার, মেল ফিমেল, ট্রান্সজেন্ডার, হ্যাঁ ঠিকই আছে। না, দেখ এটা ভুল, এটা কেন এরকম হচ্ছে? ওই গ্রুপটা একটা থাকবে, এই গ্রুপটা একটা থাকবে, এটা তো ভুল হয়েছে। হ্যাঁ স্যার, ওটা দুটোই একই গ্রুপে হয়ে গেছে ওর ভিতরে। কি করছিস, দুটোতেই সেম নাম দিয়ে দিয়েছিস? একটা হচ্ছে তোর জেন্ডার, আচ্ছা, আর একটা হচ্ছে ম্যারিড। হ্যাঁ, এই যে নেমটা জেন্ডার রেখেছো, এই দুটোকে চেঞ্জ করতে হবে। স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওটা একসঙ্গে হয়ে গেছে। এমসটা ঠিক আছে, তাহলে তোর এগুলো কাজ করবে। ঠিক আছে, একদম। আর দেখ এটাতেও সেম, ঠিক আছে, ওকে।
স্যার আমরা এটা মনে হয় বলছি 500 লাইনের উপরে আছে, হ্যাঁ? হ্যাঁ মনে হয় স্যার 500 লাইনের উপরে কোডিং করা আছে। সেটা হোক না, তাতে কোনো কিছু যায় আসে না, সেটা হোক তাতে কিছু যায় আসবে না, 500 লাইন বা ইয়ে লাইন সেটাতে, এটা তো কন্টেন্ট অনুযায়ী তোর বাড়তে থাকবে, কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে এটা। ওকে, তাহলে নেক্সট দিন কি করে আসবি? সিএসএসটা ভালো করে স্টাডি কর, আর এইচটিএমএল যেগুলো ডিউ আছে এলএমএস সেগুলো কমপ্লিট কর, আমি কিন্তু নেক্সট দিন চেক করব, ঠিক আছে? আর সিএসএস এবার আস্তে আস্তে নেক্সট দিন থেকে বাকি প্রপার্টিগুলো স্টার্ট হবে। আজকে কমন জিনিসটা বলে দিলাম যেগুলো লেখা হয় ওখানে এরকমভাবে, ঠিক আছে? আরও কিছু জিনিস আছে, যেমন এখানে আরও কিছু জিনিস আছে, যেমন ধর দেখবি আমরা যখন ইউএলএলআই লিখি একটা বুলেট পড়ে, তুই যদি তোর পেজে ইউএলএলআই তোর রেখে দিস, কোনো একটা জায়গায় এখানে আমার ইউএলএলআই লিস্ট আইটেম, এখানে আমি এগুলোকে ফেলে রাখছি। দেখ এখানে এটাকে আগে দাঁড়াতো, বডিটাতে একটুখানি প্যাডিং মেরে রাখ। দেখ নিচে ইউএলএলআই এ দেখ একটা তোর বুলেট পড়ছে, তো আমি যদি বুলেটটা না চাই তখন আমি এখানে করে রাখবো ইউএলএলআই লিস্ট স্টাইল টাইপ নান, তাহলে চলে যাবে। পরে আবার ক্লাস দিয়ে তুই দরকার মতো যদি লাগে তাহলে তুই দরকার মতো তুই এনে লাগিয়ে দিতে পারবি, ক্লাস দিয়ে তুই যে কোনো বুলেটকে কল করে লাগাতে পারবি, ঠিক আছে? এইটা হচ্ছে তোর সিএসএস এর ডিফল্ট। এর সঙ্গে আর একটা হবে অ্যাঙ্কার। যখন আমি কোথাও এখানে বাটন ফাটন ক্রিয়েট করব, আমরা লক্ষ্য করেছি যে যখনই ধর বাটন আমি ক্রিয়েট করছি সেখানে একটা আন্ডারলাইন চলে আসে, আদা এখানে একটা নিচে আন্ডারলাইন চলে এসছে রিড মোডের নিচে, তো রিড মোডের নিচেই আন্ডারলাইনটা থাকবে না। আর কালারটাও দেখ এখানে আছে এরকম একটা ডিফল্ট কালার, তো আমি এখানে সেই ডিফল্ট সেটটাকে সরাবো সিএসএস দিয়ে, সেটা হচ্ছে এখানে লেখা হবে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন অনেক রকম হয়, ড্যাশড হয়, ডটেড হয়, ডাবল হয়, ওভারলাইন হয়, আন্ডারলাইন হয়, তো আমরা এখানে করব টেক্সট ডেকোরেশন নান, ঠিক আছে? দেখ ওখানে গিয়ে টেক্সটের নিচে থেকে আন্ডারলাইনটা হয়ে গেল, ঠিক আছে? ক্লিয়ার হলো? তো আমরা যখনই করব এরকম ডিফল্ট সিএসএস একটা লিখে নেব, তারপরেতে আমি বাকি সিএসএস গুলোকে যদি অ্যাপ্লাই করি তাহলে আমি প্রপারভাবে একটা সিএসএস কে তুই সিএসএস এর উপরে কাজ করতে পারবি। বল কারুর কোনো কোয়ারিজ আছে? স্যার প্যাডিংটাতে একটু যান, কোনটা বল? প্যাডিংটা যেখানে লিখেছি। প্যাডিং? হ্যাঁ, ওই স্যার জিরোটা কেন দিয়েছেন? এটা হচ্ছে টপ। প্যাডিং বা মার্জিন আমরা যখন দিই অ্যাকচুয়ালি চারটে ভ্যালু হয়, টপ, বটম, সরি,
টপ রাইট, ঠিক আছে। যদি আমার চারটে ভ্যালুই সেম হয়, যদি আমার চারখানা ভ্যালুই এখানে সেম হয়, তাহলে আমার শুধু টপটা দিয়ে ছেড়ে দেবো, অর্থাৎ শুধু টপের ভ্যালু। তাহলে সে চারটেই নিয়ে নেবে। তাহলে চারদিকে নিয়ে নেবে। আচ্ছা এবার ধর টপ আর বটম সেম, লেফট আর রাইট সেম, তখন আমি এটা দেবো আর তার সঙ্গে রাইট এটা দিয়ে দেবো, অর্থাৎ টপটা নিল রাইট নিল, তারপরেই আবার বটমটা নেবে ওই টপ থেকে, আর লেফটটা নেবে রাইটের ভ্যালুটা, ঠিক আছে। আচ্ছা তো যদি আমি তিনটে হয়, ধর টপের ভ্যালু আলাদা, রাইটের ভ্যালু আলাদা, বটমের ভ্যালু আলাদা, বাট লেফটের ভ্যালু ধর রাইটের সমান, তখন এখানে বটম, এরকমভাবে ভ্যালুগুলো ডিক্লেয়ার করা হয়। তো আমার হচ্ছে 0, 100, 0, 100 পিক্সেল, এইটা হচ্ছে তোর মেন এখানে অ্যাপ্লিকেবল। তো যেহেতু এই দুটো পেয়ার সেম, এই দুটো পেয়ারকে আমি ওই জন্য বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে তো প্রসেস সিএসএস। এইবার আস্তে আস্তে আগে সিএসএস এর কিছু প্রপার্টিজগুলোর উপর কাজ করব, তারপরেতে আমরা লেআউটে ঢুকবো, কারণ লেআউটটা হচ্ছে মেন। নেক্সট দিন এই যে ডিফল্ট প্রপার্টিটা, এইটা তোরা করে আনবি সিএসএস এ। এই যে সিএসএস ক্লাসের এইটা ভালো করে দেখবি, দেখে করে নিয়ে আসবি। সতেরো, 11, কে একজন একটা পিএইচডি দিয়েছি, সেটা চেক করছি দাঁড়া। এগুলো দেয়া ছিল, সুরজিৎ কাজ করছে, কর কাজ কর, কাজ না করলে ভালো লাগবে না। বাহ, ফার্স্ট শটে তো দেখে ভালোই লাগছে। বাহ, ফন্টের ইউজগুলো খুব সুন্দর, একদম দারুণ হয়েছে, দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। এখানে আরেকটু কিছু ইনফরমেশন ঢোকাতে পারতিস, ফোন নাম্বার টোন নাম্বার এগুলো, বা কিছু ছোটোখাটো ক্লায়েন্ট, এটা যেহেতু অনলাইন রয়েছে। খুব সুন্দর, সিম্পলের উপর খুব সুন্দর হয়েছে কালার কাজটা। হুম, বাটন একটা কর, বাটন একটা কর, বাটন মাল্টিপল করিস না, পরে আর ইয়ে হয়ে যাবে। কালারটা যাচ্ছে না, হারিয়ে যাচ্ছে। ব্ল্যাক কালারটা হচ্ছে ইয়ে যাচ্ছে, বেটার যাচ্ছিল, দেখ একটুখানি আমি চেঞ্জেস করছি।
ফন্ট কি রে? ডিএমসন ডিএমস, হ্যাঁ ডিএমসন হ্যাঁ, ইয়ে গুগল ফন্ট। ডিএমসন্স দিয়ে আছে সম্ভবত। ওটাই বলছি, ডিএমসন কি গুগল ফন্ট? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখ কালারটা যদি এরকম করা যেত, টেক্সটের কালারগুলো, তাহলে খুব ভালো হতো। মানে ফুল ব্ল্যাক না করে এরকম লাইট লাইট করে দেয় একটু, তাহলে দেখ টেক্সটগুলো ফুটতো। দেখ তুই হ্যাঁ হেডিংটাকেও স্যার। ব্ল্যাক করেছিস, টেক্সটটাকেও ব্ল্যাক করেছিস, ওর চাইতে এরকম কর, মানে টেক্সটগুলো কালারটা একটু ডিম করে দেয়, তাহলে আরো ভালো লাগবে। বুঝতে পারলি? দাদা এটা রাখ, প্ল্যান মোড। লোগো থেকে কালার তুলছি। এতে দেখ লেখাটাও ফুটে উঠছে। হ্যাঁ স্যার, ভালো লাগছে, লেখাটা ফুটে উঠছে। হ্যাঁ, তোর টেক্সটগুলো এতক্ষণ ফুটছিল না, বাটনের টেক্সটগুলো। এই ছোটোখাটোই কিছু ইয়ে রয়েছে, এছাড়া সব কিছু ঠিকই আছে। না, এখানে এটা ঠিক আছে। তুই সব প্যানেলই যখন ব্ল্যাকে করছিস, এটাকে না হয় আমি একটু আলাদা করে দিলাম। এটা করা যায় না? হ্যাঁ স্যার, ভালো লাগছে তো, লেখাটা ফুটে উঠছে। কারণ পুরো প্যানেলটাই তো তোর ব্ল্যাক ব্ল্যাক চলছে, মাঝে একটা একটু আলাদা করে দে। তাহলে আমার মনে হয় এটা বেটার লাগবে। দেখ যেটা ভালো লাগবে। আগেরটাও ঠিকঠাক ছিল, খারাপ ছিল না। স্টিল এটা যেহেতু লোগোর কালার, ওকে বেটার। হ্যাঁ বল। ঠিক আছে, এটাকে ঠিক করে করে রাখবে। ঠিক আছে, এই
আচ্ছা একটু ডিপ হয়েছে, ভালো লাগছে। তা না হলে বড্ড বেশি লাইট হয়ে গেছিল। আদা দারুন 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 দারুন, খুব সিম্পল, খুব সিম্পলের ওপর কিন্তু খুব প্রফেশনাল দেখতে লাগছে অনলাইনের জন্য। একটু এই কার্ভিংগুলো কমিয়ে দিবি, কার্ভিংগুলো বড্ড বেশি হয়ে গেছে, ঠিক আছে? বর্ডার রেডিয়াসগুলো একটু কমিয়ে দিবি। হ্যাঁ স্যার। বর্ডার রেডিয়াসগুলো খুব ইয়ে লাগছে কিন্তু, খুব লাইট আছে বর্ডার রেডিয়াস। হুম, ওনার এইটা রাখ, 20, হ্যাঁ স্যার। হ্যাঁ। 20, হ্যাঁ স্যার। বর্ডার রেডিয়াস 20। আইদার ফুল রাউন্ড করে দে অথবা এরকম অল্প রাখবি, এই জিনিসটা দেখতে ভালো লাগে। এরকম মানে এটা এটা হচ্ছে তোর হোভার হোভার স্ট্রেচটা হয়ে গেল, একটুখানি হালকা উঠে এলো, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, কর, ভালো হচ্ছে, কাজ ঠিকঠাক হচ্ছে, একটু ছোটোখাটো ফিনিশিং দিলেই হয়ে যাবে, কর ঠিকঠাক হচ্ছে। ওকে, চলো আজকে এই অবধি তাহলে, তোরা তাহলে বাকিগুলো কর, আর এলএমএসটা কমপ্লিট করবি যার যার ডিউ আছে, ঠিক আছে? চলো আমি পাঠিয়ে দিচ্ছি সব ভিডিও ফিডিও সব।